হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টিনা আজকে ভিডিও দেয়নি, কিন্তু দিয়েছে শর্ট ভিডিও। যেটুকু বলেছে স্মার্টনেসেরই পরিচয় দিয়েছে, এবং টু গুড। তার অ্যাপিয়ারেন্স, তার ফ্লেক্সিবিলিটি এবং তার থ্রোয়িং সবটা ভালো। ঠিক আছে, হতে পারে মেকআপে সে পারদর্শী নয়, হতেই পারে। তার জন্য সে প্রথমেই বলে দিয়েছে আমি মেকআপ জানি না, তো যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ওর ক্রিয়েটিভিটি, যে আমি কিভাবে করছি, যতটুকু জেনে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, অনেক এক্সপার্ট মেকআপ আর্টিস্ট আছে, তার মতো তো ও নয়। ও নিজেরটা করতে চেষ্টা করছে, এবং যেখানে পারছে না, বুঝছে না, মা হেল্প করছে। কারণ আমরা জানি ওর মা অনেকটা মেকআপের ব্যাপারটা জানে। ঠিক আছে, চেষ্টা, আজকে চেষ্টা, কাল চেষ্টা, পরশু চেষ্টা, তারপরে যে ভিডিওটা আসবে সেটা পাকাপোক্ত আসবে না কে বলতে পারে, তাই না? তো সবই হচ্ছে গিয়ে তোমার গ্রো করে, এবং তোমার চেষ্টা করতে করতেই একটা রেজাল্ট সাকসেসের আসে। তো দেখলাম, ভিডিও দুটোই দেখলাম, সত্যিকারের ভালো লেগেছে এবং পারফেক্ট হয়েছে। তো অনেকেই বলছে, শুনলাম যে বাচ্চার জন্য নাকি মা পাগল, তাহলে এই ধরনের ভিডিও করছে কি করে? আসলে কি বলতো, মানুষ না পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটাকে এক করে ফেলে। এটা কিন্তু সঠিক জিনিস নয়। আমাদের কিন্তু দুরকম লাইফ থাকে। ঠিক আছে, প্রফেশনাল লাইফে আমরা যখন থাকি তখন আমাদের পারিবারিক ব্যাপারটা, আমার পার্সোনাল ব্যাপারটা কিন্তু আমরা আমাদের কাজের থেকে দূরে রাখি। এমনকি আমাদের শরীরেও যদি কোনো অস্বস্তি হয়, খারাপ হয় শরীর, যদি সেই রকম লেভেলের খারাপ না হয় যেটা কিনা ট্যাকেল করা যায়, তো সেই ব্যাপারটাকেও আমরা কাজের জায়গা থেকে দূরে রাখি। কারণ আমাদের ডিভোশন এখানে কাজ করে, কাজের প্রতি আমাদের নিষ্ঠা কাজ করে, যে আমার কাজ করতে হবে। কেন? সাম পারপাস তো বটেই, কিছু আর্নিংয়ের জন্য তো বটেই, এবং তারপরেও কিছু আছে কোনো জায়গায় ইনভলভ থাকা। এবং আমরা কিন্তু দেখবে, অন্তত আমি খুব করি, যখন আমি খুব মানে হতাশ হয়ে যাই, কোনো জিনিস ভালো লাগে না, মনটা খারাপ হয়, তখন কিন্তু আমি চুপ করে বসে থাকি না, আমি নানান কাজের মধ্যে তখন নিজেকে জড়িয়ে ফেলি। মানে যে কাজগুলো আমার এখন না করলেও হয়, সেই কাজগুলোকে টেনে টেনে এনে করি। হ্যাঁ, অ্যাজ ইফ মনে করো আমি বলছি আমার ভালো লাগছে না, আমি আলমারি গোছাতে শুরু করে দিই। সেটা আমার করার দরকার নেই, সব নামালাম, সব টেনে আবার উল্টে পাল্টে দেখলাম, ভাঁজ পাল্টালাম, ঢোকালাম, মানে একটা জিনিসে ইনভলভ হয়ে যাওয়া, এটা আমি এখন করি। এইভাবে মানুষ নিজের ফ্রাস্ট্রেশন, নিজের মানে কি বলবো, মনের মানে টেনশন, এইগুলো অনেকেই অনেকভাবে কাটায়। এক একজনের ক্ষেত্রে তার কাটানোর ধরনটা এক এক রকম। ঠিক আছে, তো টিনা যেটা মনে করে টিনা সেটা করে, আমরা যেটা মনে করি আমরা সেটা করি। তো ঠিক আছে, তো আজকে টিনা তো অন্য কোনো ভিডিও দেয়নি, দুটোই তোমার এই ধরনের কী বলে, প্রমোশনাল ভিডিও, একটা মেকআপ ভিডিও, এগুলো ছেড়েছে। আচ্ছা, তাছাড়া আমরা যেটা হয়, টিনার মার ভিডিও এবং টিনার বাবার ভিডিওর মাধ্যমে তোমার টিনার অনেক রকম খবরাখবর পেয়ে যায়। তো আজকে ওর মার ভিডিও নিয়ে আমি একটু বলবো, যেহেতু টিনার ভিডিও আসেনি, এবং তার মধ্যে কিছু বাবার ভিডিওর কথাও থাকবে। তো বাবাও এসছে বাড়িতে আজকে, মানে আজকে যে ভিডিওটা দেখিয়ে দিয়েছে ওর মা আর বাবা, তাতে বুঝলাম বাবাও এসছে বাড়িতে, এবং মা রান্না বান্না করছে। তো কিসের জন্য করছে? একটা স্পেশাল ডে হচ্ছে ওর দাদার জন্মদিন, তার জন্য মা রান্না বান্না করছে, এবং তার জন্যই হয়তো বাবাও এসছে বাড়িতে, এবং টিনাও রয়েছে সেখানে। এবং সেটা তো আমাদের দেখালো, শেয়ার করলো। সবসময় টিনা আসতে চায় না, তো এসছে আজকে একটা অনুষ্ঠান, হয়তো এই নিয়ে ওর ভিডিওও আসবে। ঠিক আছে, যখন দেবে তখন আবার বলবো। কিন্তু বুঝলাম যে মার মনটা ভালো নেই, কারণ মা অনেক কিছু, মানে টিনার মা অনেক কিছু আমাদের সঙ্গে শেয়ার করলো, যে এক তো এই পুজোর মধ্যে তার মনটা ভালো নেই নানান ইনসিডেন্টের জন্য, মানে আমাদের যে এখন চলছে প্রবলেমগুলো চারপাশের সামাজিক, সেগুলোকে নিয়ে, এবং প্লাস তোমার টিনার এই সমস্যাগুলোকে নিয়েও কিন্তু ওর মার মনেও হালচাল একটা চলছে। যতই উনি হাসি মুখে থাকুক, কোথাও না কোথাও একটা কষ্টের মধ্যেই রয়েছে, যে তার মেয়ে তার চোখের সামনে এতটা কষ্টে রয়েছে, এতটা বাজে কথা শুনছে, এতটা মানে কি বলবো, নোংরামির মধ্যে রয়েছে, সেটা কিন্তু তার মা হয়ে কিন্তু সহ্য করা খুবই কঠিন। আজকে কিন্তু মনে করো, নিজেরা যারা মা আমাকে দেখছো, বা আমার যদি এইরকম হতো, কি হতো আমাদের মনে, যে আমার মেয়েটা, যাকে আমি জন্ম দিয়েছি, যাকে আমি যত্ন করে মানুষ করেছি, বড় করেছি, ফুলের মতো মেয়েটা, যাকে আমি অত সাধ করে আমার জাতের কথা না ভেবেও একটা ভরা পুরা সংসার দেখে, এক ছেলে দেখে, জমি জায়গা দেখে বিয়ে দিলাম, যে আমার মেয়েকে ওরা মাথায় করে রাখবে। দেখেছি তো টিনার ওই বিয়ের ভিডিওটা, যেখানে ওর বাবা দুহাত ধরে, বেচুর হাত ধরে যেভাবে কাঁদছিল, সত্যিকারে খুবই কষ্ট হচ্ছে। কারণ নিজেরও তো মেয়ে, আমি বুঝতে পারি কোথায় কষ্টটা হয় বাবাদের, যে নিজের মেয়েকে কাউকে দিয়ে দেওয়া যে কতটা কষ্টের। তারপরে যদি সেই মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে কষ্টে থাকে, সেখানে যে বাবার কতটা কষ্ট হয়, সেটা যাদের মেয়ে বিয়ে দিয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে। বাবাদের তো মনে হয়, যেহেতু আমার বিয়ে হয়েছে, সেহেতু আমার বাবার মনেও এগুলো ছিল, তার জন্য আমি জানি।
বাবা সবসময় ভাবতো মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ে সুখী আছে তো, মেয়ের বিয়ে দিয়ে বাবা কোনো ভুল করে। প্রত্যেক বাবার এটা মনে হবেই, যারা আমায় দেখছো তারা নিজেরা কথা বলে দেখো তো, বাবাদের মনে হয় যে মেয়ের বিয়ে দিচ্ছি, পুরোটা যতই দেখে দিই মেয়েটা সুখে থাকবে তো, বাবারা কোনো ভুল করে ফেলবে না তো। কারণ মেয়েদের জীবনটা খুবই ঠুনকর মতো ধরা হয় আমাদের সমাজে, তাই না? মনে করা হয় একবার বিয়ে দিলে তার জীবনটা ওখানেই শেষ হয়ে গেল, মানে সে শ্বশুর বাড়িতে মানে বাচ্চা অবস্থায় ঢুকবে, যদি সে সেখান থেকে বেরোয় তো তার মৃতদেহ বেরোবে, সেই পুরাকালের মতো ব্যাপার। এবং তার সেখানে কষ্ট হোক, দুঃখ হোক, অত্যাচার হোক, তাকে ওইখানেই পচে মরতে হবে, না তার বাঁচার আর কোনো আশাই থাকবে না। তাহলে আমি বলি এখানেই একটা কথা, যদি এই প্রসেসেই সমাজটা চলে তাহলে মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার? যদি বিয়ের পর তার এই করুণ দশার উপস্থিত হয়, কি দরকার মেয়েদের বিয়ে দেওয়ার? তাকে নিজেদের কাছে রেখে দিয়ে, তাকে পড়াশোনা করিয়ে, তাকে রোজগারের যোগ্য করে, তাকে একটা উচ্চস্থানে বসান না, যাতে কিনা সে তার বুদ্ধিমত্তায় একটা জায়গায় পৌঁছে একটা সময় তার যোগ্য কোনো পার্টনারকে সে খুঁজে নিতে পারে। সেই সুযোগটা তাকে কেন দেওয়া হবে না বা হয় না? কেন তাকে এইভাবে সংসার নামক একটা পেষণ যন্ত্রে ছুড়ে দেওয়া হয়, মানে নিক্ষেপ করে দেওয়া হয়, যেখানে কিনা সে পিছতে থাকে, পিছতে থাকে, পিছতে থাকে। সেই বয়সটাও তো তার হয়নি যেখানে সে সংসারের রাজনীতি বুঝবে, যেখানে সে বুঝতে পারবে যে তাকে ইউজ করা হচ্ছে কি হচ্ছে না, সেখানে তার মানে দরকার আছে না আছে না, সে সেখানে উপেক্ষিত হচ্ছে না, সে সেখানে তার মূল্য অনেক বেশি। এই যে বোধ শক্তিগুলো, সেগুলো কিন্তু একটা বয়সেই আসে, কম বয়সে আসে না রে ভাই। আমাদেরও তো ওই বয়সটা গেছে, আমরা বুঝতামই না কে আমাদের ভালো চায়, কে আমাদের মন্দ চায়। তাহলে ওই বয়সে বিয়ে হলে কি করে বুঝবো সংসারে কে আমাকে ভালোবাসবে, কে আমাকে ভালোবেসে কাজটা আদায় করে দিচ্ছে? অনেক অনেক ব্যাপার আছে যেটা কিনা আজকে ঠেকে 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 টিনা কিছুটা হলেও বুঝতে পেরেছে। সবটাও বুঝতে পেরেছে কিনা আমার জানা নেই, কারণ জীবন, সারা জীবনই তোমার অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়। আজকে আমাদের এত বয়সেও কিন্তু এমন এমন অনেক ঘটনা ঘটে যেটা কিনা আমার বিগত 50 বছরে আমরা সেটা দেখিনি, বা সেই অভিজ্ঞতাটা আমার হয়নি, এখন হচ্ছে হচ্ছে মানে এক একটা বয়সের এক একটা উপলব্ধি। প্রত্যেকটা বয়সে তোমার ঘটনাক্রম চেঞ্জ হয়ে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতার সৃষ্টি হয়। তো সেটাই হলো ব্যাপার। তাই আমি এই যে একটা ভুল ডিসিশন, একটা টিনাকে ভুল হাতে দেওয়া, একটা নিজের যাই হোক একটা সমাজের বাইরে গিয়ে এরমভাবে অন্য জাতে বিয়ে দিয়ে দেওয়া, আমি জাত বেজাতের কথা বলছি না, কিন্তু এটা তো হয়েছে, দেখো সম্পর্কটা তো টিকলো না। আজকে কে বলতে পারে যদি এটা ওরা ব্রাহ্মণের মধ্যেই ব্রাহ্মণের সম্বন্ধটা করতো তাহলে টিকে যেত? কে বলতে পারে? এটা কিন্তু মানাতে অসুবিধা হয়। তোমরা দেখো দুই ফ্যামিলির কিন্তু নেচারে অমিল, কাস্টমসে অমিল। একটা ব্রাহ্মণের বাড়িতে যদি সন্তান হয়, ছেলে হলে তার পৈতে হবে। আর আজকে টিনার ছেলের কোনোদিনও পৈতে হবে? ও তো ব্রাহ্মণই নয়, তাহলে কী করে পৈতেটা হবে? এটা কিন্তু খুব গায়ে লাগে আমার। আজ মেয়ে হলে ব্যাপারটা ছিল না, যদি ছেলেটা কী হবে? একটা ব্রাহ্মণত্বর ব্যাপারটা থাকবে না। এই জিনিসগুলো কিন্তু মানা উচিত আমার মনে হয়। দেখো ভাই, আমি জাতপাতের কথা বলছি না, কিন্তু এই যে সংসারটা ভেঙে গেল, হ্যাঁ, তাহলে এই ভেঙে যাওয়ার মধ্যে কিন্তু দুটো ফ্যামিলির তোমার কি বলবো, একটা অমিল রয়েছে, কালচারের অমিল রয়েছে, কাস্টমসে নিয়ম কানুনের অমিল রয়েছে, যার জন্য কিন্তু মিল খায়নি। সবসময় টিনার মনে হয়েছে আমার বাবার বাড়িতে এটা হতো, শ্বশুরবাড়িতে এটা হয় না, বা শ্বশুরবাড়িতে এটা হচ্ছে আমার ভালো লাগছে না, এটা কিন্তু সবসময় ওর মনে হয়েছে। আর এইটা যেহেতু ওর সম্বন্ধ করে বিয়ে, ওর বাবা মার কিন্তু বোঝা উচিত ছিল। এমন নয় মেয়ের অনেক বয়স হয়ে যাচ্ছিল যে আর সম্বন্ধ আসছিল না, কি দেখতে বাজে, কি আর ছেলে পাচ্ছিল না, যে বাধ্য হয়েছে বিয়ে দিতে, তা তো নয়। আমি এই জিনিসটা আমার মাথায় আজও ঢোকে না, কেন এটা করেছিল এরা। যাই হোক, হয়তো বলবে গ্রামাঞ্চলে নাকি সুন্দরী মেয়েদের, শুনেছিলাম সুন্দরী মেয়েদের ঘরে রাখা যায় না। কেন ঘরে রাখা যাবে না কেন? মানে আশেপাশে ছেলেরা ঘুরে বেড়ায়, মানে ওই সব প্রেম টেম করার জন্য। তা মেয়েকে সেভাবেই তৈরি করতে হবে, কোনো ছেলেকে পাত্তা দিতে নেই। অবশ্য হয়ে যায় আমি জানি, তাহলে সেটা দেখে দেবো একটা বেচুর মতো ছেলে। আমি বুঝতাম ওর সমবয়সী ছেলে, অল্প বয়সী ছেলে, এতটা ডিফারেন্স, এটাও তো একটা ম্যাটার, যে এতটা ডিফারেন্সে বিয়ে দিলাম কেন? তারপর ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না জেনে বিয়ে দিল কেন? যেখানে যে বাড়ির মেয়ে বাড়িতে স্থান পায় না, মামার বাড়িতে গিয়ে মানুষ হয়, কেন মানুষ হয়? এর পেছনে কারণটা কি? সবটা তো দেখতে শুনতে জানতে হবে রে ভাই। সব কিছুই তো ভালো হতে পারে না একটা ফ্যামিলির, কিছু না কিছু দোষ ত্রুটি কিন্তু থাকবেই, সব ফ্যামিলিরই আছে, কিন্তু তারপরে সেটা মানানসই করার মতো একটা ব্যাপার থাকবে। একটা বাড়িতে মেয়ে জায়গা পায় না, সেই বাড়িতে একটা বউয়ের সমাদর কী করে হবে, তাই না? সেটা কিন্তু ভাবার, ভীষণভাবে ভাবার, যে মেয়েটা কেন বাপের বাড়িতে মানুষ হলো, ছেলেটা কেন এখানে রয়ে গেল, এটা তো ভাববে। দুই বোন তো নয়, এক ভাই এক বোন, তাহলে কেন এই ডিফারেন্সেস? তো টিনার মার মনে খুব আক্ষেপ যে কোনো জিনিসে শান্তি পাচ্ছে না। তারপরে তোমার তার জন্য ছেলের জন্মদিনটাও পালন করতে তার ভালো লাগছে না, কিন্তু ছেলে তো, তার একটা তো অনুষ্ঠান করতেই হয়। তা কী অনুষ্ঠান? না, ছেলে যেগুলো ভালো খায় সেইগুলো রান্না করেছে। হ্যাঁ, এটাই হয়, আমরাও এটাই করি। আমরাও কিন্তু জন্মদিন পালন করি না, ওইসব কেক ফেক কেটে কেটে করি না। মেয়ে যেটা ভালো খায় আমাদের বাড়িতে এটাই হয়, সেইটা হয়।
আর আমরা দক্ষিণেশ্বরে একটু পুজো দিতে যাই ওই দিন, যদি বাড়িতে থাকে। আর না থাকলে এখন যেমন নেই, যখন আসে তখন যাই। তো এইটুকু করি। তো পায়েস রান্না করেছে সুন্দর, ঠাকুমা কোলে বসিয়ে পায়েস খাইয়ে দিল, খুব সুন্দর লাগলো, ভীষণ ভালো লেগেছে। এবং বাবাও এসছে, সঙ্গে রসগোল্লা নিয়ে এসছে, আবার ছেলেও নিয়ে এসছে অনেক অনেক রসগোল্লা। ভাই টিনা টপাটপ করে রসগোল্লা খাচ্ছে, খা খা, এই বয়সে খাবে না তো কোন বয়সে খাবে বলতেই হয়, কারণ একটা বয়সে গিয়ে তো সবই বারণ হয়ে যায় মানুষের। তো খা বাবা, খেতে দেখলে কখনো না করতে নেই, কিন্তু যখন নিজের মনে হবে খাবো না তো খাবি না, যখন মনে হবে খাবি তো খাবি, কিন্তু লিমিট, কারণ দুদিন আগে শরীরটা খারাপ হয়েছিল। তো রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো, তারপর ওর মা তো এই দুঃখের কথাগুলো খানিকক্ষণ বললেন, এবং রাত্রের দিকে আবার সেদ্ধ কিছু করলো, করে রান্নাবান্না ছিলই, খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করে দিয়েছে, আর কিছু নেই। এবার বাবাও বাবার মতো ভিডিও করেছে, ঠাকুমা, বৌমা, নাতনি সবাই মিলে বসে রাত্রিবেলা পাঁপড় ভাজা খাচ্ছে। মা বকছে যে এখন খাচ্ছে, দেখো রাত্রে আবার কখন খাবে। মানে স্বাভাবিক একটা ফ্যামিলিতে যে মানুষের মধ্যে যে কথোপকথনগুলো হয় সেইটুকু শুধু বলা বলে চলছে। হ্যাঁ, তবে কী বলে, টিনার মা যে কিছু জিনিস নিয়ে বেশ ইয়ার্কি ঠাট্টা করে ওরা, যেমন টিনার নামগুলোকে নিয়ে, এই যে গামলা, আমি দেখেছি আগের দিন পান্তা ভাত ঠাকুমা গামলায় খাচ্ছিল, সেই গামলাকে নিয়ে একটু ঠাট্টা করলো। তারপর আজকে টিনার মা সুন্দরীকে টেপি বলছে। মানে কি বলতো, ঠাট্টা তামাশার মধ্যে মানে যেগুলো নোংরা জিনিস, নোংরাভাবে বলা হচ্ছে যে সম্বোধনগুলো, সেগুলোকে উড়িয়ে দিচ্ছে। মানে তোমরা যে যাই বলো ভাই, আমরা তো জানি আমরা কি। এই যে জিনিসগুলো, এই যে ব্যবহারগুলো, এই যে কথাগুলো, এই যে ভিডিওগুলো, এগুলোই কিন্তু আমাদের কাছে বার্তা বহন করে আনছে, ঠিক আছে? কাজে এই যে এদের কথাবার্তা বলা, এই রসগোল্লা কে খেলো, কেন এত রসগোল্লা এলো, যেমন টিনা মাঝখানে বললো মাছি বসেছে রসগোল্লা, এরকম একটা গল্প আছে কিন্তু, যে রসগোল্লা এসে মাছিতে খেয়ে গেল, ঠিক আছে? তো মানে অন্য লোকে খাচ্ছে, বলছে তোমার নাম কি, আমার নাম মাছি, শুনেছো নিশ্চয়ই। তখন সেই দোকানদারি, মিষ্টি দোকানের ছেলে বাবাকে বলছে, বাবা রসগোল্লা খেয়ে যাচ্ছে। বাবা জিজ্ঞাসা করছে কে, বলছে মাছি। তো মাছি রসগোল্লায় বসলে আর কতটুকু খাবে, বুঝতে পারছে মাছি, বলছে খাক। তা বাচ্চাটা তো বুঝতে পারছে না যে মাছি, লোকটার নাম মাছি, ইয়ার্কি করে বলছে যাতে সে খেতে পারে। আচ্ছা, সেইটাকে নিয়েই বলা হচ্ছে মাছিতে রসগোল্লা খেয়ে গেল। নাও, এটাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, মাছি আর কেউ না, মাছি হচ্ছে ফোকলা। আচ্ছা শোন, একটা কথা শোন, যারা মানে কন্ট্রোভার্সি করছিস, তোদের কন্ট্রোভার্সির টপিক টিনা দিয়ে দেয়, কারণ তোরা জানে যে তোরা এগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করবি। লোক কতজন, রসগোল্লা অতগুলো আনবে কেন? আরে ওরা এত খায়, সবই ফোকলাকে খাওয়াবে বলে ওরা বসে নেই। দেখ গিয়ে ফোকলা ওই বাড়িতে ঢুকতেই পারে না, তোরা জানিসও ভালো করে, কারণ ওই বাড়িতে ফোকলাকে না ওর বাবা অ্যালাউ করবে, না ওর দাদা অ্যালাউ করবে, আর অ্যাকচুয়ালি টিনা নিজেই অ্যালাউ করবে না, সেখানে ফোকলা ঢুকবে কোত্থেকে? তোরা ফোকলাকে যতই এনে টিনার পাশে বসাতে, চিপকাতে চেষ্টা করিস না কেন, ফোকলা এখন ইনভিজিবল হয়ে গেছে, মানে ফোকলার এখন মাইনাস হয়ে গেছে, ও আর কোনোদিনই প্লাস হবে না, ঠিক আছে? কারণ ওর যোগ্যতাই নেই টিনার পাশে থাকার। টিনার পাশে থাকতে গেলে যে কোয়ালিটি লাগবে, সেই কোয়ালিটির ছেলে এখনও আসেনি, আসবে, ভবিষ্যতে আসবে, তোরা দেখবি, ওই দেখবি, জ্বলবি, আর লুচির মতো ফুলবি। তোদের কথাই তোদের বললাম। তো টিনার ভিডিও আসুক, আরও কিছু দেখতে পাবো, জানতে পারবো। তো দাদার জন্মদিন সবাই এনজয় করেছে, বাবা এসছে, এটা একটা বড় আনন্দ, বাড়িতে সবাই রয়েছে এবং এনজয় করছে, লুডো খেলা, খাওয়া দাওয়া, গল্প গুজব, টিভি, একেবারে দারুণ। তো এই ফ্যামিলিতে কোথায় তোমরা কোন দল দেখতে পাও? আমি তো দেখতে পাই না। তো যেটুকু হয় সেটুকু ঠোকাঠুকি হয়, আর নর্মাল সিম্পল লাইফস্টাইল দেখতে গেলে সব জিনিস সেখানে থাকবে, ভরংবাজি আর নাটকবাজি থাকবে না। তো ভিডিওটা এখানেই রাখি। তো টিনার মা ব্লগিংটা খুব ধীরে ধীরে কিন্তু গ্রো করছে, এটা কিন্তু ব্লগের মাধ্যমেই ফুটে আসছে, ঠিক আছে? এবং আস্তে আস্তে আরও কটু হয়ে উঠবে। ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।